নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত এবং যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। মাসুদ কামাল যদিও পরে যুক্ত হয়েছেন, আলোচনা শুরু করি তাহলে আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডোনাল্ড লু চলে গিয়েছেন, কিন্তু তার যাওয়ার বা আসা যাওয়ার যে রেশটা সেটি কিন্তু এখনও রয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলোর অবস্থান যদি আমরা একটু বিশ্লেষণ করি, নির্বাচনের আগে একরকম ডোনাল্ড লুর আগমন নিয়ে কথাবার্তা ছিল, পরে যখন তিনি যে নির্বাচনের পরে আসলেন তখন আরেক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে দুই বড় রাজনৈতিক দল। তারা দুপক্ষই ওপরে বলেছে যে আসলে ডোনাল্ড লুর এই সফর তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। আসলে কি তাই, বা নির্বাচনের আগে পরে এত পরিবর্তন কেন? আমার বিবেচনা এই সফরটা যুক্তরাষ্ট্রের দিক থেকে কিন্তু একই রকম আছে। যুক্তরাষ্ট্র তখনও যা চেয়েছিল এখনো তাই চায়। তার আগের চাওয়াটা নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নানা ধরনের এই চিন্তা ভাবনা, যার যার নিজেদের মতো চিন্তা ভাবনা। যুক্তরাষ্ট্র আসলে চায়টা একদম আমি সংক্ষেপে যদি বলি, যুক্তরাষ্ট্রের মূল চাওয়াটা হলো যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে তারা এটা নিয়ে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় তারা বাংলাদেশকে তাদের সঙ্গে চায়। এটা সোজা কথা। এবং বাংলাদেশের কারা দিবে? এটা বাংলাদেশ গভর্নমেন্ট দিবে। তারা বাংলাদেশ গভর্নমেন্টের উপর একটা চাপ প্রয়োগ করতে চায় এবং যাতে নাকি বাংলাদেশ গভর্নমেন্ট তাদের চাহিদাটা মেটায়। নির্বাচনের আগে তারা সেই চাপটা কিভাবে দিয়েছিল? তারা বলেছিল যে নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং অংশীদারিত্বপূর্ণ। সেই জিনিসটা বিএনপিও চেয়েছিল এবং ওটা সাধারণ মানুষের চায়। ওটা একটা পপুলার ইস্যু। সেই পপুলার ইস্যুটা তারা নিয়েছিল সরকারের উপরে চাপ প্রয়োগের জন্য। বিএনপির অনেকে ভেবেছিল যেটা চায় এটা তো আমাদের চাওয়াই চায়, বুঝে তারা আমাদের ক্ষমতায় এনে দিবে। কিন্তু বিএনপির প্রতি কিন্তু আমেরিকার কোনো আকর্ষণ খুব বেশি একটা ইন্টারেস্ট আছে বলে আমি মনে করি না। কারণ আমেরিকার জন্য বিএনপির চেয়ে আওয়ামী লীগ নিরাপদ দেশ, আওয়ামী লীগ নিরাপদ গভর্নমেন্ট। কারণ আওয়ামী লীগকে আমেরিকা নিয়ন্ত্রণ করতে পারে ইন্ডিয়ার মাধ্যমে, বিএনপি কি পারবে না? পারবে না। তো যে কারণে যেটা তারা ভেবেছিল, এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট তার নিজস্ব যে কূটনৈতিক দক্ষতা, দণ্ড সম্পন্ন আচরণের কারণে, সিদ্ধান্তের কারণে, অথবা ধরতে পারেন আপনার প্রধানমন্ত্রী নিজস্ব যে তার যে পার্সোনালিটি, সেগুলি সবগুলি মিলিয়ে উল্টো আওয়ামী লীগ ইন্ডিয়াকে দিয়ে আমেরিকাকে নিয়ে করেছে, আপনার কন্ট্রোল করেছে। যে কোনো ইলেকশনের আগে ওইটা হয় না, বিএনপির আশাহত হয়েছে। এখন তো বিএনপি কি চাপের ভাই? আমেরিকা কখনোই বিএনপির পক্ষে ছিল না, কিন্তু বিএনপির ভুল বুঝেছে। এখন ওইটা নিয়ে তো আর আওয়ামী লীগ জানেই তারা কি চায়, তারা তো আগের মতোই আছে। জি, না, যেটি বলা হচ্ছিল যে এটি তো গেল মার্কিন দিক থেকে তাদের মনোভাবের কথাবার্তা, কিন্তু আমাদের জন্য বা বিশেষ করে রাজনৈতিক দলগুলোর জন্য ডোনাল্ড লুর এই সফরটি আসলে গুরুত্বপূর্ণ ছিল কি ছিল না? না 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 না, এখানে পলিটিক্যাল কোনো কিছু ছিল না ভাই। এখানে পলিটিক্যাল পার্টি কার জন্য কি গুরুত্বপূর্ণ সে করবে, শুধু তার কথাই বলেছে, সে তার দেশের কথাই বলেছে এবং আমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। দেখেন উনি কার কার সঙ্গে দেখা করেছে। উনি বিরোধী দলের খুব আশাও হয়তো বা ছিল তাদের সঙ্গে হয়তো দেখা হবে, উনি তার সঙ্গে দেখা করেন নাই। অথবা ডোনাল্ড লুর পক্ষ থেকে হয়তো আকাঙ্ক্ষা ছিল প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করবেন, প্রাইম মিনিস্টার সময় দেন নাই। দেখাটা করেছেন কার সঙ্গে? পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব আর প্রাইম মিনিস্টারের উপদেষ্টা। এই তো। তো এখানে এর মধ্যে পলিটিক্যাল পার্টিগুলি কোনো আগ্রহ অথবা আকাঙ্ক্ষার তো কোনো মূল্য নাই, কোনো মূল্যই নাই এখানে। আর এখন নতুন করে কিছু চাওয়ারও নাই তাদের কাছে। আর অন্য যারা আছে যেগুলো খুচরা পলিটিক্যাল পার্টি, সেগুলো অর্থহীন, এগুলি নিয়ে আলোচনা না করাই ভালো। জি জি, আমি আবারও সুযোগ পেলে আপনার কাছে আসবো। আমি আশিস সৈকত, আপনার কাছে এবার আসতে চাই। ডোনাল্ড লুর সফরটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল বা ছিল না, আপনার পর্যবেক্ষণ কি বলে? সাথে আরেকটি প্রশ্ন একটু জুড়ে দিতে চাই, গণমাধ্যমে সফর গুরুত্বপূর্ণ হোক বা না হোক, সেটি রাজনৈতিক দল যেটা বলছে সেটি আলাদা হিসাব, কিন্তু আমাদের দেশের গণমাধ্যমগুলোকে যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি, সেখানে কিন্তু বেশ ভালোই গুরুত্ব পেয়েছে ডোনাল্ড লুর এই সফর এবং তার সংক্রান্ত সংবাদগুলো। এটিকে শুধু আমরা বাংলাদেশেই গণমাধ্যম এত তাকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রচার করি, নাকি অন্যান্য দেশে তিনি যখন সফরে যান সেখানেও এতটাই গুরুত্ব পান? না, ধন্যবাদ আপনাকে।
না দেখেন, এরকম বড় বড় দেশ, বড় বড় দেশের ছোট ছোট কর্মকর্তারাও যখন আছেন তখন কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু বেশ গুরুত্ব পান তারা। এবং এইটা শুধু বাংলাদেশে পান তা না, আমাদের সাবকন্টিনেন্টে অনেক দেশেই আমরা দেখেছি যে তারা গুরুত্ব পেয়ে থাকেন। এবং বাংলাদেশের মতো দেশে, বাংলাদেশে তো যেহেতু গত কয়েক মাস ধরে, প্রায় যদি আরেকটু বাড়িয়ে বলি যে প্রায় 1 বছর ধরেই মার্কিন সরকার কি বললো, মার্কিন সরকার নির্বাচন নিয়ে কি বললো, মার্কিন সরকার কতটুকু বিএনপি পক্ষে বললো, কতটুকু আওয়ামী লীগের বিরুদ্ধে বললো, এটা নিয়ে কিন্তু একেবারে মাঠ পর্যায়ে, তৃণমূল মানুষের পর্যায়ে কিন্তু আলোচনা ছিল। এবং পিটার হাস, মার্কিন অ্যাম্বাসেডর, তাকে নিয়ে নির্বাচনের আগে যেভাবে বিএনপি নেতারা যেভাবে কথা বলেছে, তাকে একবার দেবতা বলেছে, একবার অবতার বলেছে, একবার ভগবান বলেছে, যে তারা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। তো সেই আলোচনাগুলো কিন্তু একবারে মাঠ পর্যায়ের সাধারণ মানুষের মধ্যে। পিটার হাস কিন্তু পিটার হাসের নাম কিন্তু যে কোনো সাধারণ মানুষও কিন্তু এখন জানে, কারণ তাদের যে কর্মকাণ্ড, তাদের যে উদ্বেগ, তাদের যে আলোচনা, তাদের যে বক্তব্য, তাদের যে নির্বাচনের আগের যে কর্মকাণ্ড, এগুলো কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ফলে ডেফিনেটলি নির্বাচনের পরে যখন ডোনাল্ড লুর মতো একজন উচ্চ পদস্থ ব্যক্তি মার্কিন সরকারের, তিনি যখন বাংলাদেশ সফরে এসছেন, তখন স্বভাবতই মানুষের কিছুটা দৃষ্টি পড়েছে যে এবার তিনি কি বলেন। কারণ মার্কিন যে মনোভাব নির্বাচনের আগে একরকম ছিল, এবার নির্বাচনের পর যখন একজন উপমন্ত্রী পর্যায়ের একজন লোক আসছেন, তখন কি বলেন সেটি দেখার জন্য অনেকেরই কিন্তু আগ্রহ ছিল। অনেকের হয়তো ছিল না, কিন্তু আমার কাছে মনে হয়েছে মোটা দাগে অনেকের মধ্যে একটা আগ্রহ ছিল যে উনি কি বলেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই সফরটা খুব বেশি রাজনৈতিকভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও আমেরিকার মনোভাব বোঝার জন্য এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এবং গণমাধ্যমের কথা আপনি যেটি বললেন, গণমাধ্যমের তো কাজ কতটুকু সে দিবে, এটাকে লিড করবে, এটাকে 1 নম্বর হেডলাইন করবে না 2 নম্বর হেডলাইন করবে, নাকি সাধারণ সংবাদ হিসাবে দেবে, সেটা তো আসলে যার যার টেলিভিশন স্টেশন বা যার যার পত্রিকার সম্পাদকীয় নীতিমালা সেখানে নির্ধারিত হবে, তারা ঠিক করবেন। কিন্তু ডেফিনেটলি নিউজ হিসাবে আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ। এবং ডোনাল্ড লুর যে বক্তব্য, যেহেতু তিনি একটা ইউটার্ন নিয়েছেন আমাদের কাছে মনে হয়েছে, তো সেই কারণে এই খবরটা কিন্তু আরো বেশি আকর্ষণীয় হয়েছে বা মানুষের কাছে একটু আলোচনার আবার নতুন করে খোরাক জুগিয়েছে। যে নির্বাচনের আগে মার্কিন নীতি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মনে হয়েছে দৃশ্যত যে তার জায়গা থেকে তিনি সরে গিয়েছেন। এবং তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, পরবর্তীকালে তিনি 2টি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সচিবের সঙ্গে করেছেন, আমাদের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, প্রধানমন্ত্রী উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। এবং সবশেষে যে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে কিন্তু তিনি আরো বেশ কিছু বিষয়ে খোলামেলা আলোচনা করলেন, যেটি কামাল ভাই যেটি বললেন, কামাল ভাই খুব সুন্দর করে বললেন যে আওয়ামী লীগ থাকলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা। আমি জানি না এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মনের কথা কিনা, যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যে ভারতকে দিয়ে আমেরিকাকে ম্যানেজ করা যায়। কিন্তু আমি দেখলাম যে লু কিন্তু এই কথাটা বললেন না, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তিনি বলেছেন যে দেখেন, আমেরিকা তো আমেরিকার চোখ দিয়ে দেখবে। হ্যাঁ, তাদের যেমন ভারতের সাথে সম্পর্ক আছে, চায়নার সাথেও আছে, এবং সব দেশের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু ওরা যখন ওদের পররাষ্ট্রনীতি বা তাদের, এবং তিনি আরেকটু খোলামেলা ভাবে বলেছেন যে আমেরিকার স্বার্থ যখন আমেরিকা দেখে, তখন সে আমেরিকার চোখ দিয়ে দেখে, অন্যের চোখ দিয়ে দেখে তিনি তার স্বার্থ পূরণ করতে চান না বা তিনি তার কথা দিতে চান না। এই বিষয়গুলো কিন্তু তিনি পরিষ্কার করেছেন। আমার কাছে মনে হয় যে আমি কামাল ভাইয়ের সাথে একটা জায়গায় একমত, যে হ্যাঁ, মার্কিনীরা বা এইসব বড় দেশগুলো তার স্বার্থটাই আগে দেখে। মার্কিন যুক্তরাষ্ট্র ডেফিনেটলি তার স্বার্থই দেখে, ভারত নিশ্চয়ই তার স্বার্থই দেখে, চীন নিশ্চয়ই তার স্বার্থই আগে দেখে, পরে হয়তো সে এবং এই স্বার্থের জায়গাটিতে ডোনাল্ড লু মোটা দাগে যেটি বলতে চেয়েছে যে সম্পর্কের জায়গাটিতে আরো এক ধাপ এগিয়ে নিতে চায়, জোরালো করতে চায়, জলবায়ু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে একসাথে দুই দেশ কাজ করতে চায়। তার মানে এবার আসলে তার সফরটা কাজেরই ছিল, রাজনৈতিক ছিল না। কাজ কোন কোন জায়গায় কাজ করে সম্পর্ককে এগিয়ে নিতে চায় সেটাই কি আমরা বলতে পারি? না, ডেফিনেটলি তার এই সফরটা কিন্তু একেবারেই আমার কাছে যেটি মনে হয়েছে যে একেবারেই একটা কাজের সফর ছিল, অন্তত তাদের দিক থেকে। এটা মানে কোনো রাজনৈতিক বাগাড়ম্বরপূর্ণ কোনো সফর ছিল না। তারা একটা মিশন নিয়েই তিনি এসেছেন, এবং কিছু কথা হয়তো তিনি বলতে চেয়েছেন এবং সেগুলো বলেছেন, এবং
তিনি স্পেসিফিকলি কিন্তু যাদের যাদের সঙ্গে তার বৈঠক করার দরকার তাদের তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং কথা বলেছেন এবং তার সফর সমাপ্ত করে শেষ করে চলে গেছেন। ফলে এটা একেবারেই মার্কিন যে সরকার সেই সরকারের পরিকল্পনা অনুসারেই সফরটি হয়েছে। এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বেশ কিছু অংশীদারিত্বমূলক ব্যবসা বাণিজ্যের আলোচনা নতুন করে আবার শুরু হয়েছে। বেশ কিছু ব্যবসা বাণিজ্য সবসময় চলমান থাকে, এর মধ্যে নতুন করে বেশ কিছু ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হচ্ছে। সেই জায়গাটায় কিন্তু বেশ কিছু আলোচনা হয়েছে এবং যে মিটিং গুলো আমরা আসলে গণমাধ্যম কভার করেছে তার বাইরেও কিন্তু কিছু ছোট ছোট মিটিং গুলো হয়েছে, সেগুলো গণমাধ্যমের কাছে হয়তো অত গুরুত্বপূর্ণ না, কিন্তু তার দুই দেশের জন্য সেগুলো ছিল অনেক বেশি সম্পর্ক জোরালোর কথা তো বলে গেলেন। এবার আমাদের দেখার পালা যে সামনের দিনগুলোতে কোন কোন ক্ষেত্রে আমরা কি কি সুবিধা পাই বা সম্পর্ক কতটা জোরালো হয়। মাসুদ কামাল, আপনারা আলোচনার টেবিলে প্রায়শই অভিযোগ তুলে থাকেন দেশে সুশাসন নেই, কোনো নিয়ম কানুন নেই, দুর্নীতি এবং অপনীতিতে ছেয়ে গেছে সবকিছু। এত সমালোচনার মধ্যে যে সংবাদটি পড়ছিলাম যে সাবেক এমপি পাপুলের সম্পদের বৈধতা দিতে শালিকা জেসমিনের আয়কর ফাইলের যে জালিয়াতি হয়েছে, দুদক কিন্তু সেটি খুঁজে বের করেছে এবং 3 কর্মকর্তার ব্যাপারে মামলাও হয়েছে। খুব তড়িৎ গতিতে এগিয়ে চলছে কাজকর্মগুলো। এবার আসলে আমরা আশা রাখতে পারি কিনা দুর্নীতির বিরুদ্ধে? না, দেখেন, দুর্নীতির ঘটনাগুলি কিন্তু প্রত্যেকটা ঘটনায় আলাদা হয়। এখন আপনি যে পাপুলের শালিকাকে বাঁচাতে যে সমস্ত তথ্য বদল হয়েছে, যারা নাকি এগুলো করেছে তারা তো সরকারি লোক, তাই না? তাদেরকে ধরেছেন, ঠিক আছে, ধরেছেন। তার মানে কি আপনি আশা করবেন যে সকল কেসেই একই ঘটনা ঘটবে? বা আগের যেগুলোতে ধরা পড়েছে সেগুলোর কোনো অগ্রগতি আছে আপনাদের জানা মতে? আমি সেইটাই বলতে চাচ্ছি যে এই একটা ঘটনা অবশ্যই একটা ভালো ঘটনা, কোনো সন্দেহ নাই। এই ঘটনা যাদের মাধ্যমে ঘটেছে, যেভাবে ঘটেছে, এই তথ্য বদলের বিষয়টা যখন প্রকাশ হয়েছে, এটা তো অবশ্যই একটা ইতিবাচক জিনিস এবং যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তার মানে কি এটা কিন্তু নয় যে সকল ক্ষেত্রেই এই ঘটনাগুলি এখন থেকে ঘটতে থাকবে। তাহলে যদি ঘটতে থাকতো তাহলে আপনি শুরুতে যেটা বললেন যে আমরা যে অনিয়মের অপশাসনের অভিযোগগুলি করি সেটা হয়তো থেমে যেত, কিন্তু সেটা থামার কোনো কারণ নেই। আমি একটা এক্সাম্পল দিতে বলি, সিম্পল আপনাকে একটা এক্সাম্পল দিতে বলি যে এস আলমের ব্যাপারে একটা রিপোর্ট হলো ডেইলি স্টার। সেই রিপোর্টটা দেখে হাইকোর্ট থেকে হাইকোর্ট সুমোটো জারি করলো যে এটাকে তদন্ত করতে হবে, করে তাদেরকে জানাতে হবে। তাদেরকে বললো সংশ্লিষ্ট বিভাগ, দুদক এবং বাংলাদেশ ব্যাংকের যারা বিভাগ আছে, তাদের কনসার্ন ডিপার্টমেন্ট আছে, তাদেরকে বললো। সেটার উপর স্টে অর্ডার আসলো। তারপরে গভর্নমেন্ট কি বললো, মানে আপনার এই মানে উচ্চ আদালতের একজন কি বললেন, চেম্বার জজ, যে 3 মাস তদন্ত করা যাবে না। কেন রে ভাই, তদন্ত করা যাবে না কেন? তারপর সেটাকে নিয়ে গেল আপনার সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কি বললেন, না তদন্ত করা যাবে, কিন্তু কথা হলো ওই যে সুমোটো যেটা করেছিল 3 মাসের মধ্যে, আমাকে 1 মাসের মধ্যে তদন্ত করে জানাও, ওইটা বন্ধ। তবে যদি সংশ্লিষ্ট বিভাগগুলি নিজেরা মনে করে তদন্ত করা যাবে তাহলে তা তদন্ত করতে পারে, এটা বলেছে। তাও 3 মাস হয়ে গেছে, কেউ তদন্ত শুরু করেছে? পয়েন্ট, কেউ কি তদন্ত শুরু করেছে? প্রথমবার বলা হলো তদন্ত করে জানাও, ওই তদন্ত করে জানাও যে ওটা ওটা বলা যাবে না। তাহলে তারা নিজেরা যদি তদন্ত করে তাহলে কোনো আপত্তি নাই। দুদক তদন্ত কি করেছে, শুরু করেছে? করলো না কেন? একটা অভিযোগ তো উঠলো, তাহলে উঠলো না, অভিযোগটা পাবলিক হলো, পাবলিক তো হলো। ধরা যাক, আমি ধরে নিচ্ছি অভিযোগটা যদি মিথ্যা হয়, তাহলে এত বড় একজন ব্যবসায়ী যে নাকি জাতির উন্নয়নে এত বিশাল ভূমিকা রাখছেন, তো উনার যে মানহানি হলো মানুষের পড়লো, তো এইটার ব্যাপারে তো দুদক একটা তদন্ত করে বলতে পারতো যে ঘটনা সত্যটা, ডেইলি স্টাডি ভুল লেগছে, বলতে পারতো। তদন্ত হলো না কেন? এখনো তো হয়নি তদন্ত। কেন হয় নাই? কেউ শুরুই করে নাই, কেন করে নাই? তো এই হলো গিয়ে আমাদের যে আমরা যেগুলো বলি, আমরা যে সমস্ত দিকে নাকি হই, দুঃখিত হই, সেগুলো এইগুলো যখন একটা আলোচনা। আরেকটি বিষয় একটু জানার ছিল, এই যে পাপুলের শালিকা যিনি জেসমিন আক্তার, তার আয়করে যে ঘষামাজার তথ্য আমরা আজকে পেলাম, তিনি কি একাই এই দৃষ্টতা দেখিয়েছেন নাকি এর আগেও তাহলে আমরা ধরে নিতে পারি আয়কর ফাইলে অহরহই ঘষামাজার একটি অপশন খোলা আছে? এই ঘটনা অহরহই ঘটে, আগেও ঘটেছে, এখনো ঘটছে, আগামীতেও ঘটবে। দু একটা মাঝে মাঝে ধরা পড়বে, ধরা পড়ে আমাদেরকে বলা হবে দেখো আমরা তো করি কাজ। হ্যাঁ, আপনারা করেন, টুকটাক তো করেন। পাপুল মিয়া এখন বিদেশে, সে ধরা খেয়ে বিদেশের জেলে বসে আছে, তার বউ তো এমপি ছিল, সেও নাই,
তাদের ক্ষমতাও নাই, দুর্বল হয়ে গেছে, এখন তো এগুলো হবেই। পাপুল এমপি থাকতে যখন সে ছিল তখন করতে পারছিল? পাপুল যেগুলি করে এই দেশের কেনা জানতো, অনেকেই জানতো, কেউ কিছু করতে পারছে। সে যে আদম ব্যবসায়ী করতো, আদম যে নিয়ে যে ঝামেলাগুলো করতো, এটা এই দেশের কেনা জানতো, তার এলাকার লোকজন জানতো, বাইরের লোকজন জানতো। একটা লোক এত দ্রুত বড় লোক হয় কিভাবে? কে করলো? করলো হলো কুয়েতের আদালত। জি, সবশেষ আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমাদের তখন চেতনা জাগ্রত হলো। জি, তিনি তো ক্ষমতা পাওয়ার পরে আসলে এগুলো করেছে, কিন্তু ক্ষমতায় আসার যেই রাস্তাটি, রাজনীতি, এমপি হওয়ার যেই পথটা, রাজনীতিতে আসলে এন্ট্রি কিভাবে হয় এই ধরনের লোকেদের? নিশ্চয়ই তিনি ক্ষমতা পাওয়ার পরেই এত বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন, নাকি আগে থেকেই তিনি এই ধরনের মন মানসিকতার ছিলেন ক্ষমতা পাওয়ার পরে? লোকটা তো আগে থেকে খারাপ রে ভাই। সে এমপি হয়েছে কেমন করে? ওখানে জাতীয় পার্টি ক্যান্ডিডেট ছিল, অনেক টাকা দিছে ভাই, ক্যাশ টাকা ভাই, এটা সবাই জানে। এটা নিয়ে কিন্তু বহু পত্রপত্রিকা লেখালেখি হয়েছে। সে আগে এত বিপুল অর্থ কামাই করছে এবং সে আগে ঘোষণাই করছে এই এমপি তো আমি কিনে নিলাম, এবং সে কিনেই নিছে। এটা আশিস সে আরো ভালো বলতে পারবে। জি, তাহলে তার কাছ থেকে একটু শুনি যে এই ধরনের একেবারে করাপ্টেড যেই ব্যক্তিরা আছেন তাদেরকে কেন আমরা আসলে রাজনীতিতে ঠাঁই দেই, বা তারা কিভাবে জায়গা করে নেয় রাজনীতিতে? জি জি, না দেখেন, এই রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন, তার কিন্তু একটা উদাহরণ হলো এই পাপুল। মানে এই পাপুল ধরা পড়েছে, অনেক পাপুল কিন্তু আছে ধরা পড়ে নাই, ধরা পড়ে না। অনেক সময় আমরা শুনিও তাদের কথা, আমরা শুনি, কিন্তু এই বাস্তবতা ধরা পড়ে না। এখন যেটা পাপুল ধরা পড়েছে, এবং পাপুল কিন্তু এখনো দেশের কারাগারে কিন্তু বন্দী আছে, আটক আছে, তার সেখানে বিচার হচ্ছে। এখানে তার স্ত্রী, তার শালিকার বিরুদ্ধে এখন যে সব অভিযোগের কথা এখন শোনা যাচ্ছে, হ্যাঁ, সেগুলো এরকম ঘটনা আমাদের কাছে নতুন না। কিন্তু যেহেতু এটা একটা আলোচিত ঘটনা, পাপুল একজন আলোচিত ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে, যেটা কামাল ভাই বললেন যে তিনি এমপি হবেন, এটা কিন্তু তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি এমপি হবেন, এবং টাকা দিয়ে তিনি এমপি তো কিনে নেবেন, এরকম কথাবার্তা পত্র পত্রিকায় এসছে। ফলে পাপুল যে একটা ক্যারেক্টার, রাজনীতির একটা দুর্বৃত্তায়নের একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু এটা নতুন খবর না। এই এখন ধরেন ঘষা মাজার যে খবর, সেটা হয়তো নতুন খবর, কিন্তু পাপুলের ক্যারেক্টারটা কিন্তু পুরানো। কিন্তু আমাদের রাজনীতিবিদদের মধ্যে বা আমাদের এইসব ক্ষমতাধর ব্যক্তিদের যদি দুর্বৃত্তায়ন যদি আসলে বন্ধ করা না যায়, তাহলে কিন্তু এই পাপুল আজকে সেটাই বলছিলাম যে সবাই যেহেতু জানে যে ওনার আসলে চরিত্রটাই এমন, সেই ব্যক্তিগুলোকে কিভাবে আসলে আমরা জনপ্রতিনিধি করে ফেলি? বা এটি নিশ্চয়ই যে কোনো রাজনৈতিক দলগুলোরও কি এখনো নিজেদেরকে জায়গাটা, নীতির জায়গাটা ঠিক করবার সময় আসলে কবে হবে তাহলে? না, সেটা তো অবশ্যই আমাদের তো আশার জায়গা, আকাঙ্ক্ষার জায়গা, যে জনপ্রতিনিধি যিনি হবেন তিনি একটা দৃষ্টান্তযোগ্য একজন ক্যারেক্টার হবেন, যাকে মানুষ যাকে নেবে, মানুষ যাকে শ্রদ্ধা করতে পারে, এরকম ক্যারেক্টার হবেন। কিন্তু বাস্তবতা কি তা হয়? বাস্তবতা সব রাজনৈতিক দলই আমরা দেখি যে নির্বাচনে জিততে পারে এইরকম প্রার্থী তিনি সব সময় চুজ করেন। কারণ নির্বাচনে জিততে হলে তার যেমন টাকা লাগবে, তার যেমন পেশি শক্তি লাগবে, তার যেমন কর্মী বাহিনী চালানোর ক্ষমতা লাগবে, প্রার্থী দলগুলো কিন্তু নির্বাচনের আগে শেষমেশ সেই বিবেচনাটাই সামনে নেয়। কারণ সে চায় নির্বাচনে তার প্রার্থী যাকে দিবে সে যেন জিততে পারে। কারণ তার প্রতিপক্ষ যে দলের যে প্রার্থী দিবেন তিনিও তো সেই একজন টাকাওয়ালা লোককেই দিচ্ছেন প্রার্থী, বা একজন ব্যবসায়ীকে দিচ্ছেন প্রার্থী, বা একজন এই মাসলম্যানকে দিচ্ছেন প্রার্থী। তাকে পরাস্ত করতে হলে এরকম আরেকজন প্রার্থী দেন। ফলে কিন্তু এই সংকটটা কিন্তু তৈরি হয়। ভালো প্রার্থীরা অনেক সময় পায় না তা না, ভালো প্রার্থীরা অনেক সময় কিন্তু এইরকম পাপুলের মতো প্রার্থীদের কাছে হেরে যায়, দাঁড়াতেই পারে না তারা রাজনীতির মাঠে। কিন্তু একটা দৃষ্টান্ত তো অন্তত হলো আমরা দেখলাম। তাহলে আশিস সৈকত, আমরা বলতে পারি যে টাকা দিয়ে আসলে রাজনীতিতেও টিকে থাকা যায়, টাকা দিয়ে ঘষামাজাও করা যায় আয়কর ফাইলে, সবই কি টাকার জোরে হয়? আপনি যদি বৃহত্তর অর্থে বলেন, ডেফিনেটলি আপনি যদি ৭৩-এর জাতীয় সংসদ নির্বাচন দেখেন, সেখানে আপনি দেখবেন সেখানে আইনজীবীদের সংখ্যা ছিল ৭৩%। আর আজকের পার্লামেন্ট যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে ব্যবসায়ীদের সংখ্যা হয়ে গেছে ৭৪%। ফলে এই হিসাব দিয়ে তো আপনি পরিষ্কার যে পার্লামেন্টে এখন কারা, পার্লামেন্টে এখন ব্যবসায়ীদের আধিক্য। সেটা আপনি এই পার্লামেন্ট দেখেন, তার আগের পার্লামেন্ট দেখেন, তার আগের 4টা পার্লামেন্ট দেখেন, আর আপনি যদি ৭২-এর পার্লামেন্ট দেখেন, সেই পার্লামেন্টে দেখবেন যে ব্যবসায়ীরা পার্লামেন্টে ৩-৪% মাত্র ছিল, মানে নামমাত্র ব্যবসায়ী ছিল, বেশিরভাগ ছিল আইনজীবী ওই সময়, রাজনীতিবিদ মানে আইনজীবী। ফলে আমাদের রাজনীতিতে তো আসলে রাজনীতিবিদদের কাছ থেকে ধীরে 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 একেবারেই সরে যাচ্ছে, এটা চলে যাচ্ছে ব্যবসায়ীদের দখলে। তো সেই জায়গাটাই কিন্তু সংকটের জায়গা তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যদি আসলে সিদ্ধান্ত না নেয়, তাহলে কিন্তু রাজনীতিবিদ
জি, যেটি ফাইল ঘষা মাজার কথা আমরা বলছিলাম যে আয়কর ফাইলই আসলে পাল্টে ফেলা যায়, এই ব্যাপারেও কি বলবেন? না, এটা তো এই এই ফাইল ঘষা মাজার যে ঘটনা, এটা যতদিন পর্যন্ত না আমাদের এনবিআর ডিজিটাইজ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে। আপনি দেখেন আমাদের যে এই যে ভোটার তালিকায় যে জাল ভোটার, ভুয়া ভোটার, যে কারণে 2006 সালে নির্বাচনটা হলো না, সেই ভোটার তালিকা কিন্তু এখন কিন্তু ঘষা মাজা করার সুযোগ কমে গেছে। কারণ এখন ভোটার তালিকাটা আপনার সব ইয়েতে আছে, অনলাইনে আছে। ভোটার তালিকা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন না। একজনের নামে 3 জায়গায় ভোটার হতো, আগে একজন মানুষ হতে পারতো, এখন কিন্তু একজন ভোটার এক জায়গায় হয়। তার যে ভোটার আইডি কার্ডটা, সেটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তো সেই জায়গাগুলো যদি এনবিআরও যদি সেই জায়গাগুলি নিশ্চিত করতে পারে, যদি ডিজিটাইজ করা যায় আমাদের করদানের পদ্ধতি, যেমন আমাদের এখন আইডি কার্ড ছাড়া আমরা কিছুই করতে পারি না, এটা কিন্তু খুবই সহজ এখন করা। কিন্তু সেটা যতদিন করা না হবে ততদিন পর্যন্ত ঘষা মাজার সংস্কৃতি থেকে কিন্তু এনবিআর বেরিয়ে আসতে পারবে না। আশিস সৈকত, এই অংশে আপনাকে দিয়ে শুরু করি। ব্যাংক ঋণের সুদহার বাজার ভিত্তিক হচ্ছে এটি বলা হয়েছে, কিন্তু আজকে ব্যবসায়ীরা কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠক করে জানিয়েছে যে এই বাজার ভিত্তিকটা যদি 14% বেশি না হয়, তাদের এই প্রস্তাবকে আসলে আপনার কেমন মনে হচ্ছে? না দেখেন, এই সবসময় আমাদের দেশে একটা দেখি আমরা যে একটা বেঁধে দেওয়া এবং বেঁধে নেয়ার একটা প্রবণতা খুব বেশি কাজ করে। সেটা যেমন ব্যবসায়ীদের মধ্যে করে, সেটা সরকারের মধ্যেও করে। এর আগে আমরা কিন্তু দেখেছিলাম যে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় মিলে অনেক বুদ্ধিটুদ্ধি করে যে এরা সুদ হার বেঁধে দিল যে 9-6 বেশি যাবে না। মানে আপনি ব্যাংকে টাকা রাখলে 6%, লোন নিলে 9%, এর চেয়ে বেশি নেওয়া যাবে না। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল অর্থনীতি তো আসলে চলে অর্থনীতির গতিতে, ব্যাংকের হিসাবে তো এটা চলে না। ফলে সেই যে 6-9 বেঁধে দিল সেই জায়গায় কিন্তু থাকতে পারলো না, সেই জায়গা থেকে বেরিয়ে আসলো। সেই বেঁধে দেওয়া নিয়মের মধ্যেই আমরা দেখলাম যে 7%, 8%, 9%-এ চলে গেল ডিপোজিট, আর লোন কিন্তু 11, 12, 13-তে চলে গেল। ফলে এটা যখন বেঁধে রাখতে পারলো না, তখন আমরা দেখলাম এই জায়গা থেকে আস্তে আস্তে বাংলাদেশ ব্যাংক আবার শিফট করে এখন এটা এমন ওপেন হয়ে গেল যে এটা 16, 15, 16, 17-তে চলে গেছে এখন লোনের ইন্টারেস্ট। যদিও আজকে ব্যবসায়ীরা যখন বাংলাদেশ ব্যাংকের কাছে গেছেন, তখন বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে তারা 14-র মধ্যে আটকে রাখার জন্য একটা চেষ্টা করবেন। এখন এই চেষ্টাটা বা এই বেঁধে দেওয়ার লক্ষ্যটা যখন বলা হয়, তখনই কিন্তু বাজারকে যখন তারা চাপ দিয়ে ধরতে চায়, তখন কিন্তু এটা বাজার নিতে পারে না। এই মুক্ত বাজার অর্থনীতিতে কিন্তু এটা আসলে সম্ভব না। কিন্তু আমাদের ব্যাংকগুলোর ভূমিকাও তো আসলে খুব বেশি যে ভালো, বা কোনো ব্যাংক যে আসলে ছেড়ে দেওয়ার প্রবণতাটাকে উল্টো পথে কাজে লাগাবে না, তেমন আশঙ্কাও কি ব্যবসায়ীদের মানে করাটা স্বাভাবিক না? আমি তো আসলে ব্যাংকগুলোকে দোষ দিতে চাই না। আমি তো মনে করি যে এই ব্যাংকগুলোকে দেখার তো একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ব্যাংক আছে, মনিটরিং করবে। বাংলাদেশ ব্যাংকের কি কাজ? তিনি মনিটর করতে পারছেন না? তিনি দেখছেন না যে ফার্মার্স ব্যাংক কিভাবে নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, মানুষের টাকা কিভাবে নষ্ট হয়ে গেল? সেই ফার্মার্স ব্যাংক থেকে আবার আপনি পদ্মা ব্যাংক করলেন, পদ্মা ব্যাংক করার সুযোগ দিলেন। সেই পদ্মা ব্যাংকও আবার সরকারি ব্যাংক থেকে টাকা নিয়ে পদ্মা ব্যাংক করা হলো, সেই পদ্মা ব্যাংকও শেষ হয়ে গেল। আবার পদ্মা ব্যাংকে এখন মার্জ করে এক্সিম ব্যাংকের সঙ্গে দিচ্ছেন। কিন্তু যারা এই টাকা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে তাদের কিন্তু বিচারের আওতায় আনা হচ্ছে না, বা বাংলাদেশ ব্যাংকে কিন্তু তাদের বিচারের কথা বলা হচ্ছে না। মানে এক ধরনের কুড়ামিন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, এবং ব্যাংকগুলোর মধ্যে কোনো ধরনের সুশাসনের যে ব্যবস্থা করা সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক করছে না। ফলে মানুষ ব্যাংকেও টাকা রাখতেও কিন্তু এখন ভয় পাচ্ছে। মানুষ শেয়ার বাজারে টাকা রাখতে ভয় পাচ্ছে, শেয়ার বাজার থেকে উঠে আসছে সাধারণ বিনিয়োগকারীরা। এখন সে ব্যাংকে যে টাকা রাখবে, কোন ব্যাংকে রাখবে, কোন ব্যাংকে টাকা রাখলে টাকা ফেরত পাবে না, এই আতঙ্ক কিন্তু অনেকের মধ্যে এখন মানুষের মধ্যে কাজ করছে। ফলে এই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের যে মনিটরিং পলিসি যেটা আছে সেটা যদি শক্তিশালী না হয়, এবং উল্টো কিন্তু আরেকটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক যখন মানুষের কথা বলবে, মানুষের প্রত্যাশার কথা বিবেচনা করে যখন সে ব্যাংকগুলিকে মনিটরিং করবে, তখন সে উল্টো বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে করে কিন্তু আরো মানুষের মধ্যে সন্দেহ বেড়েছে, এতে করে গুজব আরো বেশি ডালপালা করে বাড়তে শুরু করেছে। একদম যথার্থ বলেছেন। আমি বাকিটা, যে সময় আসলে খুব বেশি নেই, বাকিটা মাসুদ কামালের কাছ থেকে শুনতে চাইবো এই একই প্রসঙ্গে। শুনেন, যখন আপনার অর্থনৈতিক অবস্থা যখন খারাপ হয়ে যায়, তখন এরকম ঘটনা ঘটতে থাকে। একজন একবার কয়েকদিন পর সিদ্ধান্ত চেঞ্জ করবেন, এদিকে টানবেন, ওদিকে টানবেন। যে বলে না, ধরেন আপনি শীতের রাতে যদি আপনি যে কাঁথাটা গায়ে দিয়েছেন, ওটা যদি আপনার যে দৈর্ঘ্য তার চেয়ে যদি 1 হাত ছোট হয়, একবার আপনার পা বেরিয়ে যাবে, একবার আপনার মাথা বেরিয়ে যাবে।
একবার ডান দিক থেকে বাম দিকে গেলে আপনার বাম দিকে আগলা হয়ে যাবে, আর একবার ডান দিকে আগলা হয়ে যাবে। আপনি কি করবেন? আপনি এরকম মশলা মশলি কিন্তু করতে থাকবেন। এটা হলো মূল সমস্যা, যে অর্থনীতির অবস্থা, এগুলি প্রমাণ করে অর্থনীতির অবস্থা খারাপ। বাংলাদেশ ব্যাংক এগুলো সিদ্ধান্ত নিতে পারছে না যে এই মুদ্রানীতি এগুলো আপনি কিসের উপর ভিত্তি করে চলবে। তারা নির্ধারণ করে দিবে নাকি বাজার নির্ধারণ করে দিবে? আবার যখন বাজার নির্ধারণ করে দিচ্ছে তখন বাজার তো আবার ঠিক নয়, বাজার তো আবার সিন্ডিকেটের হাতে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। দেখবেন এই প্রায় ডলারের ক্রাইসিসের সময় মানুষ প্রায়ই বলতেছিল যে এলসি করা যায় না, এলসি করা যায়। এর মানেটা কি? যে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু এলসি করতে পারে না। আবার যারা ব্যাংকের মালিকানার সঙ্গে জড়িত যে ব্যবসায়ীরা, তাদের কিন্তু এলসিতে কোনো সমস্যা হয় না। কাজে যখন নাকি আপনার ব্যাংক যখন সুদের হার নিজেরা নির্ধারণ করবে, তার মানে কি তার কিন্তু কম বেশি করার সুবিধা আছে, অপশন আছে। সে কিন্তু 14, 13, 12 তার মালিকের জন্য, তাদের যারা আছে তাদের জন্য আবার সেটা কিন্তু বার্গেন করতে পারবে। অতদূর যাওয়া দরকার না। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেবো, এটি শুনেই আমি একেবারে বিদায় নিব। হ্যাঁ, এর জন্য দিচ্ছি। আপনি নিজেই একটা টাকা মনে করেন ব্যাংকে রাখতে চান, এফডিআর করবেন, আপনাকে দেখবেন ওরা অফার করবে টাকা, যদি আপনি 1 কোটি টাকা আনেন তাহলে আপনাকে এত টাকা দিব। মানে এটা কি হচ্ছে? এটা পুরো মাছের বাজার হয়ে যাচ্ছে। যেটি আপনারা দুজনই বলার চেষ্টা করেছেন যে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি, মনিটরিং, সুশাসন, এই জিনিসগুলো আসলে যতদিন আমরা শক্তিশালীভাবে প্রয়োগ করতে না পারবো, বিশৃঙ্খলা একটা থেকেই যাবে। অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।